ঘুম আসছে না কোনো রকম। আমার মস্তিষ্ক জুড়ে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে ওনার মায়াবতী? পাশ ফিরে তাকাতেই দেখলাম সানা বেঘোরে ঘুমাচ্ছে। আমার চোখে ঘুম নেই আর সে দিব্যি ঘুমাচ্ছে, সেটা দেখেও আমার বিরক্ত লাগছে। রাত 1টা বাজে প্রায়। এ বাসার সবাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আরিশ ভাইয়া কি এখনো জেগে আছেন? জেগে জেগে কি ওনার প্রেয়সীর সাথে কথা বলেছেন, নাকি পড়াশোনা করেছেন এখনো? কথাটা ভেবে উঠে পড়লাম আমি, না আর ঘুম আসবে না আজ। এ বাসার ছাদটা আমার কাছে খুব অপরিচিত না হলেও কিন্তু বেশ অপরিচিত। তাই এত রাতে ছাদে যাওয়ার সাহস দেখাবো না। কোনো কিছু না ভেবে ফুপির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। দরজায় টোকা দেওয়ার আগবধি ভাবতে থাকলাম যে এত রাতে ফুপিকে ডাকা উচিত হবে কি, কিন্তু আমার যে ঘুম আসছে না। যেই ভাবা সেই কাজ। দরজায় টোকা মারতে মারতে একটু হাত ছাড়লাম। ফুপি, একটু দরজাটা খোলো। আমি 2বার ডাকা মাত্রই ফুপি দরজা খুলে দাঁড়ালেন। আমাকে এই মুহূর্তে দেখে যেন অবাক হল না। ফুপির চোখ মুখ দেখে মনে হচ্ছে যে তিনি এতক্ষণ জেগেছিলেন। আমাকে দেখে আমার হাত ধরে কোনোরকম কোনো প্রশ্ন না করে ঘরের ভিতরে টেনে দরজা বন্ধ করে প্রশ্ন করলেন, কি রে মা, ঘুম আসেছে না? যেখানে ফুপির অবাক হওয়ার কথা সেখানে আমি অবাক হলাম। মাথা নাড়িয়ে জানালাম যে না, ফুপা বেঘোরে ঘুমাচ্ছেন। ফুপার বয়সী লোকেরা নাক ডেকে ঘুমান, কিন্তু ফুপার সে স্বভাব নেই। আমার হাত ধরে ফুপি বিছানায় বসলেন আর আমাকে বললেন তার কোলে মাথা রাখতে। আমি আর দেরি না করে ফুপির কোলে মাথা রাখলাম। ফুপি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমরা দুজনেই চুপ। হঠাৎ আমি নীরবতা ভেঙে প্রশ্ন করে উঠলাম, ফুপি, তুমি এতক্ষণ জেগেছিলে তাই না? ফুপি হাসতে হাসতে জবাব দিলেন, হ্যাঁ। টেবিলের ওপর থাকা আরিশ ভাইয়ার ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমি বললাম, আচ্ছা আরিশ ভাইয়া তোমার সাথে তার মনের সব কথা শেয়ার করে তাই না? ফুপি মৌন সুরে জবাব দিলেন, হমম। উনি হাতিরঝিল থেকে ফিরে তোমাকে এসে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। আমি এবার ফুপির দিকে তাকালাম, তার চোখে চোখ রেখে বললাম, জানো তো উনি কাউকে ভীষণ ভালোবাসেন। আমি ওনার চোখে সে ভালোবাসা দেখেছি। ফুপি হাসতে হাসতে বললেন, আরিশ ঠিকই বলে, তুই সেই ছোট্ট আরুটাই আছিস। কবে যে বড় হবি আর কবেতে সব বুঝবি। আমি মুখ গোমরা করে বললাম, ফুপি তুমিও? ফুপির বলা কথাতে আমি দমে গেলাম। আরিশ যাকে ভালোবাসে সে একদম মায়াবতী। ফুপির মুখেও সে মেয়ের প্রশংসা শুনে আমার মোটেই ভালো লাগল না, বিধায় বলে উঠলাম, ঘুম পাচ্ছে আমার। আমার মাথায় হাত বুলিয়ে দাও আর নো মোর ওয়ার্ডস। কথাটা বলতেই ফুপি হাসলেন। আমি একটু রাগ দেখিয়ে বললাম, তোমরা মা ছেলে দুজনেই ফাজিল। আমার এমন কথা শুনে ফুপি বেশ উচ্ছ্বাসের সাথে হেসে বললেন, রাগ হচ্ছে? আমি ধমকের সুরে বললাম, বললাম না যে নো মোর ওয়ার্ডস, মানে আর কোনো কথা না মানে না। 2 দিন অনায়াসেই সারাদিন ঘুমিয়ে কাটালাম। আরিশ ভাইয়ার ধমক খাওয়ার ভয় নেই এই কদিনে, কারণ উনিও কিছু বলবেন না এখন, আর এক্সাম শেষ। সকাল 8টা কি 9টা বাজে হয়তো। এই কদিন দেরি করে ঘুম থেকে ওঠার অপরাধে আম্মু আমাকে নাস্তা দেয় না। তাই না পেরে রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য কফি আর ব্রেডটা নিজেই রেডি করে নিতে হয়। আজকে খিদে পেয়েছে বেশ, তাই কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলাম যে আম্মু কার সাথে যেন গল্প করছেন। উপর থেকে একটু ভালোমতো উকি মারতেই দেখলাম যে মামা আর মামি বসে আছেন। আম্মুর চেহারা দেখে মনে হচ্ছে যে কোনো কিছু নিয়ে একটা কথা কাটাকাটি চলছে। তবে মামা আর মামিকে দেখে আমি খুশি হয়ে গেলাম। এক নিমেষেই দৌড়ে ছুটে গেলাম। আমাকে অমনভাবে ছুটতে দেখে মামা বলে উঠলেন, আরে আরও আস্তে, নাম পড়ে যাবি।
মামার কথার তোয়াক্কা করলাম না আমি, গিয়ে মামিকে জড়িয়ে ধরতেই মামি আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। আমি আশাতে আম্মু আর মামার কথার মাঝে যেন একটা অল্প সময়ের বিরতি ঘটল। আমাকে দেখে মামু বলে উঠলেন, আরু মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে দেরি হয়ে যাবে। আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, কেন কেন কেন? আম্মু মুখ গোমরা করে বললেন, তোর নানা ভাই যেতে বলেছে। আমি আম্মুকে উদ্দেশ্যে করে বললাম, কিন্তু আমি তো এখন যাব না ভাবছিলাম। আমি তো মেডিকেলের এক্সামটা শেষ হওয়ার পর যাব ভেবেছিলাম। আরিশ ভাইয়া তো কালকে কোচিংয়ে অ্যাডমিশনের জন্য নিয়ে যাবেন বললেন। আমি এখন কি করে যাব? মামা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, তুই তো তোর নানা ভাইকে চিনিস, সে যা বলে তা করা বাধ্যতামূলক। তাই না করিস না মা, এক দুদিনেরই তো ব্যাপার। আমার মন সাই দিচ্ছে না। আমি আম্মুর দিকে ব্যথিত দৃষ্টিতে তাকাতেই আম্মু বলে উঠলেন, আমি আরিশের সাথে কথা বলে নেব, তুই গিয়ে রেডি হ। আমি দুমনা মন করে উঠে এলাম। যাওয়ার ইচ্ছে নেই, তবুও যেতেই হবে ভেবে কেমন কেমন জানি লাগছে। আমি সেখান থেকে উঠে এলাম। সিঁড়ি দিয়ে উঠতেও যেন আমার পা চলছে না। আমি ধীমে ধীমে নিজের রুমে এসে দরজা লক করে কিছুক্ষণ বিছানার ওপর বসে রইলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম প্রায় 25টা মতো মিস কল আরিশ ভাইয়া দিয়েছেন। আমার বুকের ভিতর কেঁপে উঠল। বাঁচতে চাইলে এক্ষুনি কল করতে হবে। ওনার কাছে ফোন ধরাতেই উনি এক চান্সে রিসিভ করলেন। আমার বুকের ভিতর ধুকধুক করছে। উনি ফোন রিসিভ করতেই ধমক দিলেন, কতবার ফোন করেছি ডু ইউ নো? মন আর ফোন দুটোই কি মহাকাশে রেখে আসো নাকি স্টুপিড? আমি আমতা আমতা করে বললাম, আমি তো নাস্তা করতে নিচে গেছিলাম, গিয়ে দেখি মামা আর মামি এসেছে তাই ওখানে গেছিলাম, এসে দেখলাম আপনার কল। উনি কঠিন স্বরে বললেন, তারা কেন এসেছে হঠাৎ? তারা আসবে না, তারা তো আমাদের নিজেরই লোক। উনি রেগেমেগে বললেন, নিশ্চয়ই ওই জল্লাদ নানাভাই পাঠিয়েছে। আমি ওনার কথা শুনতে পেলাম। ওনার কথা শুনতে পেয়ে বললাম, আপনি এসব বলছেন কেন? নানা ভাইই পাঠিয়েছে। দুদিনের জন্যই তো থাকব, তারপর তো চলেই আসব। কথাটা শুনে উনি রেগে গিয়ে বললেন, তোমার নানা ভাইকে বলবে তোমার বিদেশ ভ্রমণ শেষ হলে মেডিকেলের জন্য কোচিংয়ে ভর্তি করিয়ে দিতে, আর সরকারিতে চান্স না পেলে আবার বিদেশ পাঠাতে। তোমার নানার তো টাকার অভাব নেই। আমি ওনার কথা শুনে নরমভাবে বললাম, দুদিনের ব্যাপার, তারপর তো চলেই আসব। আর আমার নানা ভাইকে বিনা এতগুলো কথা শোনালেন কেন? আমার সব জানা আছে। তোমার আম্মু আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, সেটা মানতে তোমার নানা ভাইয়ের 10 বছর সময় লেগেছে। তাই সে এখন চাই তার পছন্দমতো ছেলের সাথে তোমার বিয়ে হোক। আলহামদুলিল্লাহ, তার ইচ্ছা পূরণ হোক। যদি গিয়ে কোনো ঝামেলায় পড়েছ তো তোমার খবর আছে আমার কাছে। ওনার কথা শুনে হাসি পেল, যেন আমি গেলেই নানা ভাই আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবেন, আর এমনটা যে উনি আমাকে হারানোর ভয় পাচ্ছেন। আমি হি হি করে হেসে বললাম, চিন্তা নেই, অত সহজে হারিয়ে যাচ্ছি না। কথাটা শুনতাই উনি ফোনটা কেটে দিলেন। আমি বোকা বনে গেলাম। ওনার রাগ ভাঙাতে দ্বিতীয়বার কল দিতে গেলেই উনি আর ধরলেন না। আমি রেগে গিয়ে বললাম, ব্যাটা সব রাগ খালি আমার ওপরেই দেখায়, বেয়াদব ছ্যামরা। কথাটা বলে ব্যাগ গোছাতে লাগলাম। গোছাগাছ শেষ করে রেডি হওয়ার শেষ পর্যায়ে গিয়ে মামা আর মামির ডাক শুনতে পেলাম আমি ব্যাগটা নিয়ে নিচে নামতেই মামা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বললেন, চল এখন। আপু আসছি, সাবধানে থেকো। আর আমি আরুকে পৌঁছে দিয়ে যাব। আম্মু কোনো কথা বলছে না,
মুখ গোমরা করে আছে। এই অল্প সময়ের মধ্যে যে অনেক কিছু হয়ে গেছে তা বুঝতে পারলাম, কিন্তু কোনো কুল কিনারা করে উঠতে পারলাম না যে কি হয়েছে, কারণ এরা আমার সামনে একটা বিন্দু মাত্র উচ্চারণ করছে না। হাঁটতে হাঁটতে গেটের কাছে এলাম। মামা ব্যাগটা গাড়িতে রাখতে গেলেন। মামি আম্মুর হাত ধরে বললেন, চিন্তা করো না ভাবি, আমি আছি তো। আমি মামির মুখের দিকে তাকালাম। অনেক কিছু বোঝার চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হচ্ছি বারবার। আমি আম্মুকে বাই বলে গাড়িতে উঠতেই তাদের কথোপকথনের কিছু অংশ আমার কানে গেল। আম্মু কান্নামিশ্রিত কণ্ঠে বললেন, আমি চাই না এরকম করে জোর জবরদস্তি করে বাবা আমার মেয়ের বিয়ে যার তার সাথে দিয়ে দিক। শুধুমাত্র নিজের জেদ পূরণ করতে বাবা আরুর সাথে এমনটা করলে আমি নিজেই তোদের আছে সব সম্পর্ক ছিন্ন করে চলে আসব বলে রাখলাম। আমার মেয়েকে তোর ওপর দায়িত্ব দিয়েছি, তেমন দায়িত্ব সহকারে দিয়ে যাবি আমার কাছে। বাবা ওকে এক পলক চোখে দেখার অজুহাতে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলে তো বিষয়টা ভালো হবে না। আরুর বাবা আরুর বিয়ে ঠিক করে রেখেছেন তার বন্ধুর ছেলের সাথে। তাতে আমার অমত থাকলেও আমি কিছু বলতে পারিনি, কিন্তু সবসময় আমি চুপ করে থাকব না। আম্মুর এমন কথা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আমার সারা শরীর কাঁপতে লাগল। এই মুহূর্তে আরিশ ভাইয়ার বলা কথাগুলো মাথায় ঘুরপাক খেতে লাগল। ওনার মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি গাড়ি থেকে নেমে যেতে নিব তার আগেই মামি এসে আমার পাশে বসে পড়লেন। গাড়ি ছেড়ে দিল, আমি কিছু করতে পারলাম না। নানা ভাইয়ের সামনে বসে আছি বিগত 1 ঘন্টা যাবৎ, আর ওনার পাশে বসে আছেন ওনার বয়সী একজন মুরব্বী মানুষ। নানা ভাই বসে আছে ঠিকই, কিন্তু তার থেকে সামনের বয়সজ্যেষ্ঠ মানুষটা প্রশ্ন করছেন বেশি। আমার সারা শরীর দরদর করে ঘামছে ফ্যানের নিচে বসেও। ওনার এমন প্রশ্ন শুনে আমার এই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে, আর আরিশ ভাইয়ার সামনে গিয়ে কান ধরে বলতে ইচ্ছে করছে, আপনার কথা আমি আর কখনো অমান্য করব না। চাইলেও সে সুযোগ আমার কাছে নেই। মামি নাস্তাপানি রেখে গেছেন অনেক আগেই, আর যাওয়ার আগে বলে গেছেন যে ভয়ের কোনো কিছু নেই। তারা যে এভাবে মিথ্যা বলে আমাকে এখানে আনবে জানলে আমি কখনোই এখানে আসতাম না। মুরব্বী মানুষটার প্রশ্নগুলো শুনে আমার দম বন্ধ হয়ে আসছে। যেমন, রান্না বান্না কিছু পারো? অতিথি আপ্যায়ন? স্বামীর সেবা যত্ন? ওনার এমন উদ্ভট প্রশ্ন শুনে আমার শ্বাস আটকে আসতে চাইল। আমি মুখে হাত দিয়ে বমি করার মতো একটা ভাব করে বললাম, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে। আমার এমন কথা শুনে সত্যিই সেই মুরব্বী মানুষটা নাক মুখ কুঁচকে নিলেন। আমি ওঠার জন্য পা বাড়াতেই উনি বলে উঠলেন, মাইয়া কি আদব কায়দা কিছু জানে না? এ কেমন নাতনি আপনার? কথাটা শুনে নানাভাই বললেন, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে গা। আমার চোখে জল টলটল করতে লাগল। আমি মুখে হাত দিয়ে দৌড়ে ছুটলাম ওয়াশরুমের দিকে। আমার এখন সত্যিই খুব বমি পাচ্ছে। আমাকে দৌড়াতে দেখে মামি আমার পিছন পিছন এলেন। বেসিনে গিয়ে অনর্গল বমি করতে লাগলাম আমি। আমার শরীরে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। বেসিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই আয়নায় মামির প্রতিবিম্ব দেখতে পেলাম। সবকিছু ঘোলাটে হয়ে আসছে চোখের সামনে। আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলেই মামি আমার হাত ধরে আটকে নিলেন। মামির মুখ ভয়ে লাল আভা ধারণ করেছে, আমার সাথে উনিও কাঁপছেন। ওনার শাড়ির আঁচল দিয়ে উনি আমার মুখটা মুখিয়ে দিয়ে কোনো রকমে ওনার ঘর অবধি নিয়ে গেলেন আমাকে। মুরব্বী মানুষটা নাকি দুপুরে খাবেন, তাই মামাকে একটা এলাহি বাজারের লিস্ট ধরিয়েছেন নানা ভাই, কারণ লোকটা নাকি বরপক্ষ, তাই তাদের আপ্যায়নের কোনো রকম ত্রুটি চাই না তিনি। এসে এবধি এইসব কথায় আমার কানের কাছে বাজছে। মামি নিজেও দুদণ্ড বসার সুযোগ অবধি পাননি। মামি আমাকে এনে বিছানায় আধশোয়া করে বসিয়ে আতঙ্কিত হয়ে বললেন, দাঁড়াও, আমি তোমার মামাকে ফোন দিয়ে ডাক্তার আনতে বলি। আমি মামির হাত ধরে আটকালাম,
বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে, না হলে নানা ভাইয়ের মতি গতির ঠিক নেই। পারলে উনি আজকেই আমার সাথে অন্য কারোর বিয়ে দিয়ে দেন। আমি মামির হাত ধরে আধো আধো কণ্ঠে বললাম, মামি তুমি কাউকে কিছু বলো না, আমি ওনাদের সামনে একটু নার্ভাস হয়ে গেছিলাম। এমনিতেই উঠে আসায় লোকটা আমাকে বেয়াদব ভেবেছেন, তারপর এখন যদি শোনে যে অসুস্থ তাহলে তোমাদেরকেও অপমান করবে। তুমি শুধু আমার ফোনটা একটু এনে দাও প্লিজ। মামি প্রথমে ভয় কিন্তু করলেও পরে রাজি হলেন, কারণ উনিও চান না বিয়েটা হোক। উনি দ্রুত পাশের ঘর থেকে আমার ফোনটা আনলেন। ওনাকে দেখে নানা ভাই হাঁক ছাড়লেন। কই তোমার ভাগ্নিকে জলদি আসতে কও। আর কত দেরি লাগাইব? কথাটা আমার কানে এলো, আমার বুকের ভিতর ধুকধুক করছে। খারাপ কিছু না হয়ে যায় সেই আশঙ্কায় আছি আমি। মামি ঘরে এসে আমার হাতে ফোন গুজে গিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আরু তোমার মামা তোমার নানা ভাইয়ের কথার খেলাফ করতে পারবে না, আমি ওনাকে ভালোভাবে চিনি। খারাপ কিছু হওয়ার আগে তুমি একবার বাসায় কল দিয়ে সব জানাও, ততক্ষণ আমি দেখছি। আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে অনবরত। মামি চলে যেতে নিলেই আমি ওনার হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। তোমরা জেনে শুনে কেন আমাকে এখানে নিয়ে এলে মামি? কেন? মামির হাত ধরে কাঁদতে লাগলাম, ওনারও গলা ধরে এলো। উনি আমার কপালে চুমু দিয়ে বললেন, আচ্ছা তুমি কাউকে ভালোবাসো আরু? আমি ফুপিয়ে উঠছি কান্নার তোড়ে। উনি আমার চোখ মুছিয়ে বললেন, না মানে এমন কেউ যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি চাও। যদি তেমন কেউ সত্যিই থাকে তাহলে ফোন করো আর বলো এখান থেকে তোমাকে অধিকার সহ নিয়ে যেতে, না হলে সারাটা জীবন আফসোস থেকে যাবে তোমার এবং আমাদেরও। কথাটা বলে মামি চলে গেলেন। আমি এখনো কেঁপে কেঁপে উঠছি। মামির কথা শুনে আমি কয়েক সেকেন্ড নীরব হয়ে গেলাম যেন। আমার তো আরিশ ভাইয়া ছাড়া তেমন কোনো মানুষ জীবনে নেই। ছোট থেকে ওনার সাথেই আমার বড় হয়ে ওঠা, এমনকি ওনার জন্য কখনো কোনো ছেলের সাথে ঠিকভাবে কথাও বলতাম না। সেখানে উনি ছাড়া আমার জীবনে আর কেই বা থাকবেন? আমি কিছু না ভেবে ওনাকে কল করতে গেলেই আমি পুনরায় ভাবলাম, উনি কাউকে ভালোবাসেন, ওনার একজন মায়াবতী আছে। উনি তাহলে কেন আসবেন? তার উপর উনি তো বলেছেন যে এখানে এসে কোনোরকম কোনো সমস্যারও মুখোমুখি হলে উনি কোনোভাবে হেল্প করবেন না আমাকে। কথাটা ভাবতেই আমি কেঁদে উঠলাম। আজ হিংসা হচ্ছে ভীষণ রকম সেই মেয়ের প্রতি যিনি ওনার মায়াবতী। আজ যদি আমি ওনার সেই মায়াবতী হতাম তাহলে উনি তো ঠিকই আসতেন। কথায় বলে বিপদে বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না। কথাগুলো অনবরত আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কাপা কাপা হাতে ফোন ধরালাম বাবার কাছে। একবার কল ধরতেই আমি বাবাকে কম্পিত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এরা না হলে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। তোমরা তাড়াতাড়ি এসো। কথাটুকু বলতে না বলতেই মামি কোনোরকম দৌড়ে ঘরে ঢুকে বললেন, আরু তোমার নানা ভাই আসছে, জলদি কান্না থামাও। ফোনটা কাটলাম না আমি, তার আগেই ফোনটা ভয়ে হাত থেকে পড়ে গেল। মামি আমার চোখ মুছিয়ে মাথায় ওড়না দিয়ে দিলেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে। ওপাশ থেকে কেউ একজন আমার সারা শব্দ না পেয়ে এই মেয়ে বলে চিৎকার করছেন, সেটা যদি আমার কান অবধি পৌঁছাত তাহলে বোধহয় মনোবল পেতাম। সেই সুযোগটুকুও পেয়ে উঠলাম না আমি। নানা ভাই ঘরে ঢোকার আগেই মামি আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে সেই লোকটার সামনে বসালেন। আমার শরীর কাঁপছে আর মাথার ভিতর ঝিমঝিম করছে। নানা ভাইয়ের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে তিনি আমার প্রতি অসন্তুষ্ট। উনি বলে উঠলেন, মোদের অনেক বড় পরিবার, প্রায় 17 জন মানুষ একসাথে থাকি। তুমি হইবা কি মোদের বড় বউ, বুঝতেই পারতেছ তোমার দায়িত্ব সবার সেবা যত্ন করা, আদর আপ্যায়ন করা। তোমার নানভাইয়ের কথা শুনে তো মোর ভালোই লাগছে যে তুমি একটা সংসারী মাইয়া। তা বেশ, তোমারে তো আমাদের পছন্দ হইছে।
আমাদের ছেলে হলো কি এলাকার প্রধান। আমি নানা ভাইয়ের দিক ফুটবল দৃষ্টিতে তাকালাম, তিনি পাকা কথা পেয়ে ভীষণ খুশি মনে হচ্ছে। বয়স্ক লোকটা এবার আমাকে উঠে দাঁড়াতে বললেন আমার পায়ের পাতা দেখার জন্য। কথাটা শুনতাই আমি টলমল করে কেঁপে উঠলাম যেন। দূর থেকে মামি চোখ ছলছল করে দাঁড়িয়ে আছেন। আমার শরীর কাঁপছে। আমি উঠছি না দেখে নানা ভাই বলে উঠলেন, আজকে সন্ধ্যায় তাহলে মহিতোষের সাথে আরুর আংটি বদলটা করালেই হয়। আমি উঠে দাঁড়ালাম, তাদের এই সমস্ত কথা শুনে আমার মাথার ভিতর চক্কর দিয়ে উঠল। সামনে বসে থাকা দুটো মানুষকে ডবল ডবল অর্থাৎ চারজন হিসাবে দেখতে পেলাম। আমি বুঝলাম আমার আর কিছু করার নেই। আমি জ্ঞান হারালাম, তারপর আর কিছু মনে নেই। কতক্ষণ পর আমার জ্ঞান ফিরল আমি জানি না, কিন্তু যখন চোখ খুললাম তখন কেঁপে উঠলাম খানিকটা। কারণ আমার পরিবারের কাউকেই দেখলাম না আমি। ওরা এখনো এসে পৌঁছায়নি তাহলে? নাকি তারা অপমানিত হয়ে ফিরে গেছে? কিন্তু না, ওনারা আমাকে ফিরিয়ে না নিয়ে যাবেন না। মামি আমার মাথার কাছে বসে আছেন। আমি উঠতে গেলেই ডাক্তার আমাকে বলে উঠলেন, এই মাইয়া উঠো কিল্লাই, এই অবস্থায় এমন একটু আধটু হয়। ওনার কথাবার্তা আর চালচলন দেখেই বুঝলাম যে উনি গ্রামের হাতুড়ে ডাক্তার। কিন্তু এই অবস্থায় মানে কোনো অবস্থায় বোঝাচ্ছেন উনি? আমি অবাক হলাম। মামির দিকে তাকাতেই দেখলাম যে তিনি মাথা নিচু করে বসে আছেন। নানা ভাইকে ঘরের কোথাও দেখলাম না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই অবস্থায় মানে? কি হয়েছে আমার? ডক্টর তার ব্যাগটা গোছাতে গোছাতে বললেন, অল্প বয়সে এসব অকাল কাম না করলেও তো পারতা। পরিবারের মান সম্মান, তোমার নানার মান সম্মান দাও তো আর রাখলা না। এই কথা যদি বাইরে পাঁচ কান হয় তো তোমার নানা ভাইয়ের সম্মান কোথায় যাইব জানো? আমি মামির দিকে তাকিয়ে ওনাকে ডেকে বললাম, মামি উনি কি বলছেন এসব? মামি কিছু বলতে যাবেন তার আগেই ডাক্তার বললেন, তুমি তো 2 মাসের পোয়াতি, সেই কথা কি তোমাকে আবার মনে করাইতে হইব? আমি আকাশ থেকে পড়লাম যেন, উনি এসব কি কথা বলছেন। আমি রেগে গিয়ে উঠে বসে ওনার জামার কলার ধরে বললাম, থাপড়িয়ে আপনার গাল লাল করে দেব আমি। কি যা তা বলছেন এসব? উনি কলার ছাড়িয়ে রাগ দেখিয়ে বললেন, কার সাথে অকাল কুকাম কইরা এখন আইসে সতী সাজতেন? সমস্যা নাই, তোমাকে আমি মাইনা নিব আমর লগে, কাউকে কিছু জানতেইও দিব না। আমার মাথায় রক্ত চড়ে গেল যেন, ইচ্ছে করল ওনাকে এখানেই শেষ করে দিই। 18 সারাটা রাস্তা আমি নীরবতা মেনে এলাম। উনিও আমার সাথে কথা বলেননি বিন্দুমাত্র। ওনার গাড়ি চালানোর গতি দেখে আমি বুঝলাম উনি রেগে আছেন ভীষণ রকম। ওনার বাসার সামনে গাড়ি থামিয়ে উনি নিজে নামলেন। আমি গাড়ির মধ্যে চুপচাপ বসে আছি, ভয় নামব কি নামব না বুঝতে পারছি না। উনি আমার দরজার সামনে এসে দাঁড়ালেন। ধমকের সুরে বললেন, আপনাকে কি নিমন্ত্রণ করে গাড়ি থেকে নামাতে হবে? আমি ওনার কথা শুনে চটজলদি গাড়ি থেকে নেমে গেলাম। আমি গাড়ি থেকে নামা মাত্রই উনি আমার হাত ধরে টানতে টানতে বাসার ভিতর নিয়ে যেতে লাগলেন। আমি হাতে বেশ ব্যথা পাচ্ছি। তার ওপর সারাদিন কিছু না খাওয়াই শরীরটা ফুরবল লাগছে। সেই সকাল 11টার দিকে একবার খেয়েছিলাম, আর সেখান থেকে এখন ফিরতে ফিরতে এখন 7:30 বাজে প্রায়। আমি হাতে ব্যথা পেলাম বেশ, মাঝ রাস্তায় আমি থেমে গেলাম। আমার চোখের কোনো বিন্দু বিন্দু জল জমে এলো। ধরা গলায় মিনতির সুরে ওনাকে বললাম, আরিশ ভাইয়া হাতটা ছাড়ুন, আমার লাগছে। আমার মুখে এমন কথা শুনে হাতটা ধরে ওনার কাছে আমাকে টেনে নিলেন। ওনার আর আমার মাঝের দূরত্বটা মিটে গেল। উনি দাঁতে দাঁত চেপে বললেন, বিয়ে করার যখন এতই শখ ছিল তখন আগেই বলতে বাল্য বিবাহ করিয়ে নিতাম তোমাকে। ওনার মুখ থেকে এমন কথা শুনে আমি মাথা নিচু করে নিলাম। আমি আমার ভুলটা বুঝতে পারছি না,
আর কারণটাও জানতে পারছি না যে উনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন। আমি চুপ করে গেলাম এক নিমেষেই। উনি আমাকে চুপ থাকতে দেখে এবার নিজেই আমার হাত ছেড়ে দিলেন আর নিজে হাঁটতে হাঁটতে চলে গেলেন বাসার ভিতরে। আমি চোখটা মুছে ওনাকে অনুসরণ করলাম। বাসায় ঢুকতেই ফুপি আর সানকে দেখলাম মাথায় হাত দিয়ে বসে আছেন, ওনাকে কোথাও দেখলাম না। গোটা বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছমছম করছে। আমাকে গুটি গুটি পায়ে ঢুকতে দেখে ফুপি এসে আমাকে জড়িয়ে ধরল। ফুপি আমাকে জড়িয়ে ধরতেই আমি হাউহাউ করে কেঁদে দিলাম। ফুপি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমাকে নিয়ে সোফার বসাতেই সানা এক গ্লাস জল এনে আমার সামনে ধরে বললেন, এই নাও ভাবি তোমার পানি। সানার মুখে ভাবি ডাকটা শুনে আমি বেশ চমকে গেলাম। পাশ থেকে ফুপি যে মুখ চেপে হাসছেন তা আর বুঝতে বাকি রইল না। তাদের মাঝে আমার নিজেকে এলিয়েন লাগছে। আমি লজ্জায় পড়ে গেলাম, আর কোনো কথা না বলে জলটা খেয়ে নিতেই ফুপি বললেন, গালটা লাল হয়ে গেছে তো। আঙুলের ছাপ যে। আরিশ তোকে মেরেছে? আমি কিছু বললাম না। ফুপির কাছে আমি বরাবরই বড্ড আলহাদি। ফুপির মুখে এমন কথা শুনে আমি কেঁদে উঠলাম আবার। পাশ থেকে সানা বলে উঠল, তোমার ছেলেটা এমন হিটলার কেন? বিয়ের প্রথম দিন কেউ এভাবে মারে? আহারে আমার কিউট ভাবিটা। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আমার কান্না বন্ধ হতেই ফুপি আমার চোখ মুছিয়ে দিয়ে বললেন, আজ আরিশের একদিন কি আমার একদিন? চল তো। ফুপি আমার হাত ধরে ওনার ঘরের দিকে নিয়ে যেতে নিলেই আমি ফুপিকে আটকালাম। না ফুপি, আমি ওনার ঘরে যাব না। গেলে উনি আবার আমাকে মারবেন। ফুপি আশ্বাস দিয়ে বললেন, আমার মেয়েকে মারে ওর সাহস কত? তাছাড়া সে তার ঘরে যাওয়ার আগে বলে গেছে তোকে সোজা তার ঘরে পাঠাতে। তুই না গেলে ও রেগে যাবে, চল আমি ওকে বুঝিয়ে বলছি। ফুপির কথাতে আমি আর না করতে পারলাম না। ফুপি আমার হাত ধরে ওনার ঘরের সামনে নিয়ে গেলেন। আমি এখনো কিন্তু করছি, বুকের ভিতরটা কেমন টিমটিম করছে। উনি যদি এবারও কিছু বলেন। ফুপি দরজা খুলতেই দেখলাম উনি রুমের মধ্যে নেই, যার অর্থ উনি শাওয়ার নিচ্ছেন। ফুপি আমাকে বিছানায় বসতে বলে ওনাকে ডাক দিলেন, আরিশ তুই ওয়াশরুমে? উনি শুধু জবাব দিলেন হমম। আমি ভয়ে জড়সড় হয়ে গেছি। ইশারায় ফুপিকে বলতে লাগলাম যেন আমাকে একা ফেলে সে না যায়। ফুপি আমার কথা রাখতে ওনাকে বললেন, আমি তাহলে আরুকে নিয়ে যাই এখন। উনি শুধু একটাই জবাব দিলেন, তুমি খাবার বারো টেবিলে, আমি ওকে নিয়ে আসছি। আমি ওকে নিয়ে আসছি কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি মুখ কাচুমাচু করে ফুপিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখানে থাকব না কোনো মতেই। ফুপিও যে তার ছেলেকে ভয় পান একটু হলেও তা আমি বুঝি। ফুপি আমাকে আশ্বাস দিয়ে বেরিয়ে এলেন, যার যাওয়ার আগে বলে গেলেন যেন উনি আর আমাকে কোনো প্রকার বকা ঝকা না করেন, না হলে ফুপি ওনার খবর খারাপ করে ছাড়বেন। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম। সেখান থেকে পালানোর প্রস্তুতি নেব এমনটা ভাবছি, তখনই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমি ওনার দিকে ভুলেও তাকাবো না, করলাম ও তাই। আমি ওনার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আমার হাত কাঁপছে, ওনার এমন রূপ সচরাচর দেখা যায় না। উনি ওয়াশরুম থেকে বেরিয়ে রুক্ষ কণ্ঠে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? আমি ওনার এমন কথা শুনে গুটি গুটি পায়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। উনি আমার সামনে থেকে সরে গিয়ে কিছু একটা আনলেন আর কঠিন শব্দে বললেন, দেখি, ডান দিকে ফেরো। উনি কি এবার বলে চড় মারার পরিকল্পনা করছেন? কথাটা ভাবতেই আমি কয়েক পা পিছিয়ে গেলাম। আমি ভয় বলে উঠলাম, প্লিজ আমাকে আর চড় মারবেন না, আমার ব্যথা লাগে। আমার কথা শোনার পর উনি আমার কাছে এগিয়ে এসে আমার মুখটা ধরে সামান্য ঘুরিয়ে ডান গালে কিছু একটা ঠান্ডা জাতীয় ক্রিম লাগিয়েছিলেন।
ভয় আমি চোখ মুখ কুঁচকে নিলাম। উনি মলম লাগাতে লাগাতে বললেন, তোমাকে আমি বলেছিলাম না যেতে, তারপরও তুমি আমার কথা শোনার প্রয়োজন বোধ করনি। আর আমার কানের কাছে সারাদিন রাগ দেখিয়ে এটা বলো ওটা বলো, কই তারা যখন তোমার সাথে এমন একটা জোরজবরদস্তি করতে যাচ্ছিল তখন তুমি একটাবার ও প্রতিবাদ করনি কেন? কি বিয়ে করার শখ জাগছিল খুব? সঠিক জায়গায় গলার জোর দেখাতে শেখো, না হলে সবাই এমনভাবে ব্যভিচার করে চলে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না। আমি কেঁদে দিলাম ওনার কথাগুলো শুনে। উনি গালে মলম লাগাচ্ছেন, আমার চোখের জল গড়িয়ে ওনার আঙুলকে স্পর্শ করছে। আমি বুঝতে পারলাম উনি কিসের জন্য আমাকে চড় মারলেন। আসলে ভুলটা যে আমারই তা আমি অস্বীকার করতে চাইছিলাম এতক্ষণ। সত্যিই তো আমি চাইলেই প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে মুহূর্তে আমি কিছু বলিনি। আর ওনার না প্রকাশ করা অভিমানটাও আমি ধরতে পারলাম নিমেষেই। আমি ওনাকে একটি বারের জন্য ফোন করে জানাইনি বলে বোধহয় উনি আরও বেশি রেগে গেছেন। উনি মলম লাগিয়ে সরে গেলেন। আমি চোখটা মুছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি আর একটাও কথা বাড়ালেন না, কিছু না বলেই নিচে চলে গেলেন। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ আর সবকিছু ভাবতে লাগলাম পুনরায়। ওনার কাছে কি এখন আমার ক্ষমা চাওয়া উচিত? উনি ডিনার করে নিজের ঘরে চলে এসেছেন। টেবিলে বসে পুরনো কোনো কথা উনি আলোচনা করেননি। তবে সানা আর ফুপির থেকে জানতে পারলাম যে আমি নানা ভাইয়ের বাসায় চলে যাওয়ার পরপরই উনি আর ফুপি আমার বাসায় গিয়েছিলেন। গিয়ে বাবাকে সরাসরি জানান যে উনি আমাকে বিয়ে করতে চান। বিষয়টা আমার হজম না হলেও তা সত্য। উনি বাবাকে বলে উঠলেন, মামা আমি আরু পাখিকে বিয়ে করতে চাই। আশা করি আপনাদের কোনো অমত নেই। ওনার কথা শুনে আম্মু সম্মতি দিয়ে বললেন, আমার কোনো অমত নেই। আমি আর অনিকা দুজনেই সেই তোমাদের ছোটবেলা থেকে চাই যে তোমাদের দুজনের বিয়ে হোক আর আমাদের মাঝের সম্পর্কটা আরও মজবুত হোক। বাবা কিন্তু করে বললেন, কিন্তু দেখো আরিশ, যেভাবে ভাবছ এই সম্পর্কটা নিয়ে, আমি কখনোই সেভাবে ভাবিনি। আমি তো আমার বন্ধুর ছেলের সাথে। বাবার কথা থামিয়ে ফুপি বললেন, ভাইয়া আমি চাই না আরও অন্য কারোর বাসায় বউ হয়ে যাক। আমি নিজেও ওকে সানার মতোই ভালোবাসি। ফুপির কথা থামিয়ে উনি কথার মাঝে বলে উঠলেন, আমি আরুকে ভালোবাসি। খাওয়ার টেবিলে এই কথাটা শোনামাত্রই আমি যে কতবার বিষম খেয়েছি বলার মতো না। না পেরে ফুপি সবকিছু বর্ণনা করাই বন্ধ করে দিয়েছে। ফুপি বলেছে যে বাকিটা অন্যদিন বলবেন। এমনিতেও এটুকু কথা হজম করতে যে আমার কবছর সময় লাগবে হিসাব নেই। ফুপা আজ বাসায় নেই, তবে খবরটা শোনার পর থেকে কতবার যে কল করেছেন হিসাব নেই। আমি ফুপিকে জড়িয়ে ধরে শুয়ে আছি আর এসব ভাবছি। তাহলে ওনার মায়াবতীটা কি আমি? কথাটা ভাবতে গেলেও আমার কেমন অদ্ভুত লাগছে, মন মানতে চাইছে না। ফুপিও এখনো ঘুমাননি, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ দরজায় টোকা পড়তেই ফুপি বলে উঠল, কে? ওপাশ থেকে উনি উত্তর দিতেই আমি জড়ো হয়ে গেলাম। ফুপি গিয়ে দরজা খুলতেই দেখলাম উনি একটা সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে দেখে ঘুমের ভান করতেই হাতে নাতে ধরা খেলাম। উনি আমার নাম ধরে ডেকে বললেন, উঠে এসো। ফুপি প্রশ্ন করলেন, কেন, কি হয়েছে? থাক না, ঘুমাক এখানেই। উনি ইশারা করে আসতে বললেন আমাকে। আমি আর কিছু বললাম না, ফুপিও ইশারা করলেন আসার জন্য। আমি ওনার পাশে এসে দাঁড়াতে উনি ফুপিকে বললেন, ও আজ থেকে আমার সাথে থাকবে। কথাটা শুনতাই আমি ঘরে ঢুকে যেতে নিলেই উনি হাত ধরে নিলেন আমার। ওনার কথা শুনে ফুপি আনন্দে আত্মহারা। উনি আমার হাত ধরে ওনার রুমে এনে দাঁড় করিয়ে দরজা লক করতেই আমি বললাম, দরজাটা খোলা রাখেন না, বাতাস আসবে ভালো।
উনি কথা না বাড়িয়ে এসির পয়েন্টটা বাড়িয়ে দিলেন। উনি বললেন যে ওযু করে আসতে, দুজন একসাথে নফল নামাজ পড়ব। আমি অবাক হলাম। আসলেই তো বিয়ের রাতে স্বামী স্ত্রীর নফল নামাজ পড়া উচিত। তবে উনিও যে এটা মনে করে পালন করবেন বিষয়টা আমি মাথাতেও আনিনি। আমরা দুজনেই নামাজের পাটিতে দাঁড়ালাম, এখন আর ভয় লাগছে না, আমার মনের মাঝে প্রশান্তি ছেয়ে যাচ্ছে। নামাজ শেষ করে আমি জায়নামাজ রেখে গুটি গুটি পায়ে দরজার দিকে পা বাড়াতে নিলেই উনি ধমক দিলেন। এই মেয়ে ও দিকে কোথায় যাচ্ছ? বিছানা কি এদিকে? ওনার কথা শুনে আমি বিছানায় ঝটপট করে শুয়ে পড়লাম। গরমেও গায়ে কম্বল টেনে নিলাম। উনি এসে আমার পাশে বসলেন আর এক নিমেষে আমার গা থেকে কম্বলটা ফেলে দিলেন। উনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এটা যেন আর ভাল্লুকের মতো গায়ে জোড়াতে না দেখি। আমি মাথা নাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। উনি এবার রেগে গিয়ে বললেন, এদিকে ঘোরো। আমি ওনার দিকে না তাকিয়ে বললাম, আমার দেওয়ালের দিকে না তাকালে ঘুম আসে না। আমার এমন লজিকলেস কথা শুনে উনি ধমক দিয়ে বললেন, তাহলে আমিই এমন কিছু করি যাতে তুমি সারারাত ঘুমাতে না পারো, এখন তো সবকিছুই জায়েজ তাই না? ওনার মুখে এসব কথা শুনে আমি তিরিং করে উঠে বসলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, এই না না, আমার ঘুম আসে, খুব ঘুম আসে, আপনার কিছু করার দরকার নাই। উনি আর কথা বাড়ালেন না। আমি শুয়ে পড়লাম, আর উনিও। আমাদের মাঝে প্রায় এক হাত সমান দূরত্ব। আমি চোখ বন্ধ করলাম। উনি আমার দিকে তাকাচ্ছেন না, তবুও আমার অস্বস্তি লাগছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম। একটা সময় আমার চোখে ঘুম ভুলে এলো, তারপর শুরু হলো আরিশ ভাইয়ার নিদ্রাহীনতা আর তার নিদ্রা হরণকারী তার আরু পাখি। উনি যে সারারাত আমার দিকে অপলকভাবে তাকিয়েছিলেন তা হয়তো আমি কখনোই জানতেও পারব না। ওনার মায়াবতীকে দেখার তৃষ্ণা ওনার কখনোই মিটবে না, কখনোই না। সকাল সকাল নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে তাকাতেই ঘড়ির দিকে চোখ পড়ল প্রথমে। ঘড়ির অবস্থান দেখে মনে হল যে উনি বোধহয় ইচ্ছা করেই ঘড়িটা সে জায়গায় রেখেছেন যাতে দেরি করে ঘুম থেকে ওঠার খাতিরে ঘড়ির দিকে তাকিয়ে সময় বেলা 10টা-11টা দেখে মানুষ হার্ট অ্যাটাক করে। কিন্তু উনি তো সবসময় তাড়াতাড়ি ওঠেন। ওনার মতিগতি আমি বুঝি না। নিম পাতার ফ্যাক্টরি উনি, যা খুশি তাই করতে পারেন, তা অবশ্যই এমন তেতো তেতো কাজ। কথাটা ভেবে আমি বিছানা ছাড়লাম জলদি। নিচে বোধহয় কেউ জোরে জোরে চিৎকার করে ঝগড়া করছে, আর আমার ঝগড়া শুনতে পুরো টুইটুই লাগে। কথাটা মনে আসতেই আমি দরজার বাইরে থেকে নিচে উকি মারার চেষ্টা করলাম যে কে এত সকাল সকাল ঝগড়া করছে। নিচে তাকাতেই আমার মেজাজ বিগড়ালো খানিকটা। ফারিন আপু আর তার মা, ফুপির সাথে ঝগড়া করছেন। এই ঝগড়া শোনার ইচ্ছাশক্তি আমার বিন্দুমাত্র না থাকলেও আমি শুনব, কারণ আরিশ ভাইয়া ফারিন আপুকে কি জবাব দেন আমি জানতে চাই, সত্যিই যদি আমি ওনার মায়াবতী হয়। আমি নিচে উকি দেওয়া বন্ধ করে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কেবল কথাগুলো শুনতে লাগলাম। ফারিন আপুর মা ফুপিকে বললেন, আজ আমি তোমার নিজের বোন না, আমাদের রক্তের সম্পর্ক নেই বলে তুমি আমার মেয়ের সাথে এমনটা করতে পারো না। উত্তরে ফুপি রেগেমেগে বললেন, আশ্চর্য রেনু, তুই এমনভাবে বলছিস যেন বিয়েটা আমার সাথে হয়েছে। আরিশ বিয়ে করেছে ওর পছন্দ অনুযায়ী। তাছাড়া আরিশ তো ফারিনকে সরাসরি জানিয়েছিল যে সে তাকে পছন্দ করে না। ব্যাস। কথার মাঝে ফারিন আপু বললেন, ব্যাস ট্যাস কিছু না। মানছি আরিশ আমাকে বলেছে যে সে বিয়ে করতে পারবে না, কিন্তু সে এই কথাগুলো আমাকে আগে কেন বলেনি? আর বললেই বা এরকম একটা পর্যায়ে এসে কেন বলবে যেখানে আমি ওর প্রতি ফুটবল? ও তো জানত যে আমি ওকে পছন্দ করি। শুধু ও কেন, ওর সাথে তোমরাও তো জানতে তাই না? আর এটা সে ঠিক করে নাই।
এখন আবার ওই পিচ্চি কটকটি মেয়েটার সাথে বিয়েও করে নিল। বাহ! ফারিন আপুর মুখে এমন কথা শুনে রাগ হল না, বরং হাসি পেল। উনি এবার কাঁদতে শুরু করলেন। আমি লক্ষ্য করলাম যে সবাই একে অপরের আছে কথা কাটি করছেন। আমি আরিশ ভাইয়া, উনি নিশ্চিন্তে টেবিলে বসে ব্রেকফাস্ট খাচ্ছেন। উনি এমনভাবে খেতে লাগলেন যেন কোনো কিছু ওনার কাছে যাচ্ছেন না। আমি এই মুহূর্তে খুব করে চাইছি যে আরিশ ভাইয়া ফারিন আপুকে কিছু বলুক। উনি তো কিছু বলছেন না। ঝগড়ায় ক্লাইম্যাক্স আসছে না দেখে আমার বিরক্ত লাগতেই আমি রুমের দিকে চলে আসতে নিলেই হঠাৎ কিছু ভাঙার আওয়াজ পেলাম। আমি তাড়াতাড়ি আবার দেখার জন্য ছুটে গেলাম। আমি তাকিয়ে দেখলাম ফারিন আপু আরিশ ভাইয়ার ব্রেকফাস্টের প্লেটটা ফেলে দিয়েছেন। আরিশ ভাইয়া এখনো শান্ত হয়ে রয়েছেন, তবে ওনার চোখে রাগ বিদ্যমান। ফারিন আপু চিৎকার দিয়ে বলতে লাগলেন, পিচ্চি একটা মেয়েকে বিয়ে শাদী করে তুমি রিল্যাক্স। তুমি যদি তাকেই বিয়ে করবা তাহলে আমাকে এতদিন ধরে আশা দেওয়ার মানে কি? সেদিন আমার বাসায় গিয়ে ওভাবে আমার সাথে নরমভাবে কথা বলার মানে কি যদি তুমি ভালোই না বাসো? ফারিন আপুর কথাতে যুক্তিবিন্দু মাত্র নেই, ওনার মুখ যা আসছে উনি তাই বলে চলেছেন। আরিশ ভাইয়া এবার রেগে গেলেন। তা না হলে কি করতাম? তোমার সাথে কি তাহলে রাস্তার কুকুরের মতো ব্যবহার করার দরকার ছিল আমার? ফারিন আপু কাঁদতে লাগলেন এবার। আরিশ ভাইয়া আর কথা বাড়ালেন না, শুধু বললেন, তুমি অনেক ভালো একটা মেয়ে, ভালো ফিউচার আছে, ইউ ডিজার্ভ বেটার। এসব প্রেম ভালোবাসার পিছনে সময় নষ্ট করো না। কথাটা বলে উনি চলে আসতে নিলেই ফারিন আপু বললেন, খালামনি ওই মেয়ে তোমার ছেলেকে বশ করেছে। আজ ওকে বশ করেছে, কাল আরিশকে তোমার থেকে দূরে সরিয়ে নেবে, তুমি দেখে নিও। ফুপি রেগে গেলেন বেশ, ওনার কথা শুনে আমারও রাগ হয়ে গেল। ফুপি বলতে লাগলেন, না জেনে শুনে কথা বলো কেন? আর তাছাড়া আরও আমার আর এক মেয়ে, ওর সম্বন্ধে বাজে কথা বললে আমি সবসময় তা সহ্য করব না কিন্তু। ফুপির এই কথাটুকু শুনে আমি রুমে চলে এলাম, আমার রাগ হচ্ছে ভীষণ রকম। আরিশ ভাইয়া ওনাকে আর কিছু বললেন না কেন। আমি ঘরের এপাশ থেকে ওপাশ করছি ক্রমাগত, তখনই আরিশ ভাইয়া রুমে ঢুকলেন। ওনাকে দেখে আমি ওনার দিকে ছুটলাম আর ঝাঝালো কণ্ঠে বললাম, আপনি ওনাকে কিছু বলেননি কেন? হ্যাঁ? আরিশ ভাইয়া অবাক হওয়ার ভান করে বললেন, কাকে কি বলিনি? আমার ওনার এই না জানতে পারার মিথ্যা অভিনয়টা একদম ভালো লাগে না। আমি রেগে গেলাম আরও। কাকে আবার? ফারিন আপুকে। ওনাকে কেন আপনি চড় থাপ্পড় মারলেন না? কই, আমাকে মারতে গিয়ে তো কখনো দুবার ভাবেন না, সপাটে গালে ঠুসঠাস বসিয়ে দেন আর তার বেলায় 7 খুন মাফ। হ্যাঁ? উনি ভ্রু নাচিয়ে বললেন, তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে শুনছিলেন সব? তা শুনব না কেন? হ্যাঁ? ওনার সাহস দেয় কে আমাকে নিয়ে বাজে কথা বলার? যান, আপনি ওনাকে চড় মেরে আসুন। যান, এক্ষুনি। আরিশ ভাইয়া ধমক দিয়ে বললেন, আর ইউ ইনসেন, পাগল? আর কোনো কথা না, জলদি রেডি হও। কোথায় যেতে হবে সেটা না শুনেই আমি বললাম, আমি কোথাও যাব না, আগে আপনি ওনাকে দুগালে দুটো চড় দিয়ে আসেন। তারপর যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব। উনি হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ঘড়ির কাঁটা 5-এর ঘরে আছে, 6-এর ঘরে যাওয়ার মধ্যে যেন তোমাকে আমি রেডি হতে দেখি। আমি তবুও ঠাই বসে রইলাম সেখানে। উনি ঘড়ির দিক তাকিয়েই বললেন, টাইমের পর যদি আর একটুও লেট হয়েছে তো? আমি আমতা আমতা করে বললাম, তো তো কি হয়েছে? তাহলে আমি একাই শপিং করতে চলে যাব, একজনকে নিয়ে যাব না। শপিং করার কথা শুনে আমি জলদি উঠে দাঁড়ালাম আর বললাম, এই আমিও তো যাব। আরিশ ভাইয়া ওয়েট, আমি রেডি হয়ে আসি। তবে আপনাকে কিন্তু ওনাকে চড় মারতেই হবে।
কথাটা বলে ওনার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে ওয়াশরুমে ঢুকলাম আমি। ওনার টাকা নষ্ট করার জন্য হলেও আমার শপিং করা লাগবে। আমি রেডি হতে সময় নিলাম, কারণ আমি চাই না নিচে গিয়ে ফারিন আপু আর ওনার মাকে দেখতে পেতে। আরিশ ভাইয়া বাইরে থেকে ডাকতে শুরু করলেন, আর কতক্ষণ? আমি ভিতর থেকে উত্তর দিলাম, এই তো আসছি আসছি। উনি ধমকের স্বরে বললেন, এটা নিয়ে 5 বার একই কথা বললে আর না। তুমি আসবে নাকি আমি দরজা ভেঙে বাইরে নিয়ে আসব টেনে কোনোটা? ওনার ভাবগতি ভালো বুঝলাম না, দ্রুত বেরিয়ে আসলাম বাইরে। বেরিয়ে আসতেই দেখলাম উনি কটমট করে তাকিয়ে আছেন। আমি জানি আমি এখন ওনার সামনে হেসে ফেললে উনি আমাকে আর কিছু বলতে পারবেন না, আর আমি আমার ট্রিক্স অনুযায়ী হাসতেই দেখলাম সত্যিই উনি আর কিছু বললেন না। মাঝে মাঝে নিজের ওপরই নিজের গর্ব হয় আমার বুদ্ধির জন্য। ফুপিকে বিদায় জানিয়ে আমি সানা আর আরিশ ভাইয়া বাসা থেকে বেরিয়ে এলাম। সানা আগে আগে গিয়ে গাড়িতে বসে আছে, আরিশ ভাইয়ার কাছে বকা খেতে খেতে আমি আর উনি একটু পিছিয়ে গেছি। মেইন গেটের দিকে যেতে নিলেই হঠাৎ আমার চক্ষুচড়ক গাছ। ওনার হাতটা এক প্রকার খামচি মেরে ধরে বললাম, আরিশ ভাইয়া দাঁড়ান। ওনাকে তোয়াক্কা না করে ওনার হাতটা ছেড়ে আমি দৌড় দিলাম কাঠগোলাপ গাছটার দিকে। ওমা, সত্যিই দেখি আজকে গাছে একটা কুড়ি ধরেছে। আমি গাছটার দিকে অবাক হয়ে ঝুঁকে দেখছি। আরিশ ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আবার কি ড্রামা? আমি উত্তেজিত হয়ে বললাম, এই দেখেন গাছে কুড়ি ধরেছে লাল রঙের। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ দেখলাম তো, তোমার জন্য জীবনে অনেক কাঠগোলাপ দেখে ফেলেছি। উই মে গো নাও। আমি ওনাকে ধমক দিয়ে বললাম, আরে আপনি এত নিরামিষ মানুষ কেন বলতে পারেন? ফুল হচ্ছে ভালোবাসা, ইউ হ্যাভ টু বুঝতে হবে। তাছাড়া আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? আমি জানি ওনার মনে আছে, তবুও উনি না জানার ভান করে বললেন, কি বলেছিলাম? আমি পা উঁচু করে ওনার দিকে সমান সমান হওয়ার চেষ্টা করে ওনার মাথার চুলটা টেনে বললাম, আপনি যখন বড় হবেন তখন আপনি হবেন আমার মুরব্বি। আপনি মুরব্বি হয়ে আমি তো আপনার থেকে খালি মিথ্যা বলাই শিখব দেখছি। আপনি কথায় কথায় জেনে শুনে মিথ্যা বলেন। উনি ভ্রু কুঁচকে বললেন, তাহলে আমি কি ছোট? বিয়ে হয়ে গেল, আজকাল একটা বাচ্চা নিলেই হয়, তা তুমি বলো আমি বাচ্চা? আমি যথাসম্ভব উঁচু হওয়ার চেষ্টা করে ওনার মুখ চেপে ধরে বললাম, চুপ। আপনি দিন দিন কেমন অশ্লীল হয়ে যাচ্ছেন। আমি আর আপনার আছে থাকব না। উনি মুখ চাপা অবস্থায় বললেন, ঠিক আছে দেখা যাবে। আমি ওনার কথা বলার সুযোগ না দেওয়ার জন্য বললাম, আপনি বলেছিলেন যেদিন আপনার বউ আসবে সেদিন এই গাছে ফুল ফুটবে। আপনার বউ হয়েছে তা এই কাঠগোলাপ গাছ কি জানল? নিশ্চয়ই এই গাছ আর আপনার মাঝে প্যাচাল আছে। উনি আমার কথা শুনে 360 ডিগ্রি ঘুরে আমার হাত ধরে হাঁটা দিলেন। আর বলতে লাগলেন, কি এক মেয়েকে বিয়ে করলাম যার কমন সেন্স নাই। রাস্তার মাঝে আজাইরা বকলে গাড়ি থেকে নামিয়ে দিব বলে রাখলাম। আমি মুখে আঙুল দিয়ে বললাম, ঠিক আছে ঠিক আছে, নো মোর ওয়ার্ডস মুডে চলে যাচ্ছি। উনি গাড়ি ছাড়লেন। সানা আর আমি দুজনেই বসে আছি। আরিশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন। প্রায় 1 ঘন্টা পর পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই দেখলাম একজন পিছন থেকে ডেকে উঠলেন, আরুষি। আমি পিছন ঘুরে তাকাতেই দেখলাম সেই ছেলেটা যার হাত ধরে দাঁড়ানোর জন্য উনি আমাকে থাপ্পড় মেরেছিলেন। আরিশ ভাইয়ার দিকে আমি তাকালাম, উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি পুনরায় চর খেতে চাই না। কথাটা ভেবে সানার হাত ধরে আরিশ ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালাম। ছেলেটা আরিশ ভাইয়াকে দেখা মাত্রই পিছন হাঁটা শুরু করল। আমার এবার হাসি পাচ্ছে। আমি বুঝলাম যে সেও এখানে অ্যাডমিশন নিতে এসেছে। ছেলেটা চলে যেতেই আমি ওনার হাত ধরে টানতে টানতে বললাম,
কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছেলেদের দিকে তাকিয়ে আছেন? আপনার কি তাকে ভালো লাগছে? আপনার ব্যাটা নজর খারাপ। আমার কথা শুনে উনিও বোধহয় ছ্যাঁকা খেলেন বেশ। তবে এতটাও অবাক হননি, কারণ উনি জানেন যে কোনো কথাকে তিল থেকে তার বানানোর মতো ক্ষমতা আমার আছে। সানা আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বুঝছে না সে। আমি ওদের দুজনকে নিয়ে হাঁটতে শুরু করলাম যেন আমি তাদেরকে এনেছি অ্যাডমিশন করাতে, এ যা মুরব্বি মানুষ। অ্যাডমিশন নিয়ে বার হওয়ার পরপরই শুরু হলো আরিশ ভাইয়ার বিশ্ববিখ্যাত সব বাণী। ঠিকমতো পড়াশোনা করবে, বেশি লাফালাফি ছটফট করবে না, পড়াশোনায় সিরিয়াস হও দুজনেই, ডিএমসিতেই চান্স পাওয়া লাগবে দুজনকেই, পড়ার সময় বাড়াতে হবে, মেইন টার্গেটে ফোকাস করতে হবে। ওনার এত আজাইরা কথা আমি আর সানা কানের এক পাশ দিয়ে প্রবেশ করাচ্ছি আর এক পাশ দিয়ে তাদের বহির্গমন করাচ্ছি। আমি আর সানা সরস্পরের হাত ধরে আছি আর উনি পাশাপাশি হাঁটছেন। ওনার এই মহামূল্যবান ভাষণ থামাথামির নাম নেই দেখে আমি কথার মাঝে বাধা দিয়ে বলে উঠলাম, কই সবকিছুর মাঝে এটা তো বললেন না যে ভালো করে পড়াশোনা না করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেব। কথাটা শোনার পরপরই আরিশ ভাইয়া থেমে গেলেন যেন ওনার পা দুটো কেউ আটকে নিয়েছে। এমন গম্ভীরতার মাঝে সানা হঠাৎ হো হো করে হেসে উঠল আর আমি ওনার মুখের দিকে তাকালাম। উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার আর বোঝা বাকি রইল না যে এই কথাটা অন্তত ওনার সামনে বলা উচিত হয়নি। অপরদিকে সানার হাসিতে আমার কান ফেটে আসার উপক্রম। উনি কিছু বলছেন না, আমি বুঝলাম এটা মোটেও উপযুক্তকর পরিস্থিতি নয় আমার জন্য। আমার সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড়া উচিত। আমি সানার হাত ছেড়ে আর ওনার সেই অগ্নিদৃষ্টির ভয়াল তাপমাত্রার সীমারেখার বাইরে যাওয়ার চেষ্টা চালিয়ে গাড়ির দিকে হাঁটা দিলাম। সানা এখনো হেসেই চলেছে, তা আমার কানে ভেসে আসছে। আর উনি ঠিক কিভাবে এখনো আমার দিকে তাকিয়ে আছে আমার জানা নেই। আমি গাড়িতে এসে বসে রইলাম চুপ করে। আজকে উনি যদি আর কোনো প্রকার চড় মারেন তো ওনার সাথে আমি আর থাকব না, কোনো মতেই না। কথাটা মনে মনে ভাবতে ভাবতে বাইরের দিকে তাকিয়ে আছি। পাশে সানা এসে বসল, সে এখনো খুঁটখুট করে হাসছে। উনি ড্রাইভিং সিটে বসলেন আর রাশভারী কণ্ঠে বলে উঠলেন, আমাকে কি তোমাদের ড্রাইভার মনে হয়? ওনার কথা শুনে আমি বুঝলাম না যে উনি ঠিক কি বোঝানোর চেষ্টা করছেন। বেশি বুঝতে যাওয়ার চেষ্টা করতেই উনি আমাকে উদ্দেশ্যে করে ধমক দিয়ে বললেন, সামনে এসে বসো। আমি সানার দিকে তাকালাম, সে আমাকে সময় নষ্ট না করে যাওয়ার জন্য বলল। আমি দ্রুত নেমে গিয়ে তার পাশে গিয়ে বসলাম। করুণ স্বরে তার দিকে তাকিয়ে রইলাম। উনি আমার দিকে না তাকিয়েই বললেন, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দেবেন না তো? উনি গাড়ির স্টার্ট দিয়ে দ্রুত স্পিড বাড়াতেই আমি টলমল হয়ে গেলাম। সিটবেল্ট বাঁধা নেই আমার। উনি যেভাবে চালাচ্ছেন তাতে মুখে না বললেও এভাবে সিটবেল্ট ছাড়া বসলে আমি এমনিই পড়ে যাব। আমি সিটবেল্ট লাগাতে লাগাতে বিড়বিড় করে উঠলাম, এমন রেকলেস ড্রাইভিং করার জন্য আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাওয়া আমার নিষ্পাপ মন। কথাটা বোধহয় উনি শুনতে পেলেন আর বললেন, থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। আজাইরা কথা কিভাবে বলো এত? আমি চুপ হয়ে গেলাম ওনার কথা শুনে। উনি কখন ভালো মুডে থাকেন আর কখন ওনার মুডের ওপরকে পেট্রোল ডিজেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেন তা আমার জানা নেই। সানা ফিকফিক করে হাসছে, আমার মতো একটা অসহায় মেয়ের ওপর। মাঝে মাঝে আমার প্রশ্ন হয় যে এই পৃথিবীতে মনুষ্যত্ব নামের জিনিসটা কি চিরতরে উঠে গেল নাকি? না, উনি কোনো কথা বলছেন না, আমি কোনো কথা বলতে পারছি। সানা মোবাইলের মাঝে ঢুকে আছে তাই সেও কথা বলতে নারাজ। এই পরিবেশে আমার একটা গানের কথাই মনে আসছে ভীষণ রকম। Such a boring day. Such a boring people.
কিন্তু এই গানটা এখন ওনার সামনে গাইলে উনি বোধহয় সত্যিই আমাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেবেন। আচ্ছা, উনি যে খুবই বোরিং একটা মানুষ সেটা কি ওনার মেনে নিতে কষ্ট হয়? এমন পরিবেশ আমার কেবল ঘুম পায়। আমি চোখটা বন্ধ করে গাড়ির সিটের সাথে মাথা এলাতেই দেখলাম উনি স্লো মোশনে গাড়ি চালাতে শুরু করলেন। আমি যতদূর জানি এরপর আমরা শপিং মলে যাব আর এত শপিং করব। শপিং মল এলে উনি নিশ্চয়ই আমাকে এই মেয়ে বলে ধমক দিয়ে হলেও ডাকবেন। কথাটা ভেবে একটা আরামের ঘুম দিতে লাগলাম। কত সেকেন্ড, কত মিনিট বা কত ঘন্টা আমি ঘুমিয়েছি আমার মনে নেই। চোখ খুলে কাউকে দেখতে না পেয়ে আমি চমকে উঠলাম। এক প্রকার থতমত খেয়ে গেলাম আমি। ঘুমের ঘোরে থাকার দরুন এমনিতেই চোখ ছোট ছোট হয়ে আছে, তারপর বাইরের তীব্র রোদ, যদিও গাড়িতে এসি বিদ্যমান। আমি আমার পাশে, পিছনের দিকে সব জায়গায় 90 ডিগ্রি আর 180 ডিগ্রিতে চাওয়াচাই করলাম, তাদের দুজনকে কোথাও দেখতে পেলাম না আমি। তারপর বাইরের দিকে তাকাতেই দেখি লেখা আছে মেট্রো শপিং মল, মিরপুর রোড, ঢাকা 1209। আমি ধরফর করে উঠে পড়লাম তা দেখে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? ওনারা কি আমাকে এখানে রেখেই একা একা শপিং করতে চলে গেছেন? আমি জানি যে উনি জাতীয় অভদ্র, কিন্তু সানা সে তো আমার বেস্ট ফ্রেন্ড, সে কি করে আমাকে একা রেখে চলে যেতে পারল? কথাটা ভাবতেই আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আমার চোখের ঘুম উড়ে গেল নিমেষেই। দ্রুত গাড়ি থেকে নেমে পড়লাম আমি। এতক্ষণ এসির বাতাস খেয়ে এখন বাইরের চড়চড়ে রোদে দাঁড়াতেই মনে হলো কেউ গায়ে গরম পানি ঢেলে দিয়েছে। এত ভাবাভাবির সময় নেই আমার। আমি পা চালিয়ে মলের দিকে যেতে লাগলাম। আমার সাথে এমন ব্যভিচার আমি সহ্য করব না কোনোভাবেই। ওনাকে কল করলাম 2 বার, উনি ধরলেন না আর সানার ফোন নেটওয়ার্কের বাইরে। আমার রাগ হচ্ছে ভীষণ রকম। শপিং মলে ঢুকতে যাব তখনই আম্মুর এক ফ্রেন্ডের সাথে দেখা। উনি আমাকে দেখামাত্রই উচ্ছ্বাসিত হয়ে চেঁচিয়ে বললেন, আরে তুমি আফসানার মেয়ে আরুনা? মাশাআল্লাহ, কি সুন্দর হয়ে গেছো দেখতে। আমার মাথায় এমনিতেই রাগে দাও করছে, তারপর ওনার এমন কথা শুনে অবাক হওয়ার ভান করে বললাম, কেন আন্টি, আমি আগে কি খারাপ দেখতেছিলাম? উনি হেসে আমার গালে চুমু দিতেই আমি হাত দিয়ে ওনার চুমু মুছে নিলাম। উনি বললেন, আরে তা কেন হতে যাবে? তুমি আগে তো আরো বেশি গোলগাল ছিলে, এখন একটু ওজন কমিয়েছ মনে হচ্ছে। তাও মুখটা দেখলে মায় পড়ে যায়। আমার মনটা অস্থির হয়ে আছে শপিং মলে ঢোকার জন্য, আর এদিক আমার আম্মুর কোনো কশ্চিনকালের বান্ধবী, উনি এই মুহূর্তে আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই বললেন, তোমার মনে আছে তুমি যখন ছোটবেলায় আমাদের বাড়িতে আসতে তখন আমার ছেলে রাহানের সাথে কত খেলা করতে? আমি শুনে একটু অবাকও হলাম বটে। আমার যতদূর মনে আছে আরিশ ভাইয়া আমার আশেপাশে উনি ব্যতীত কাউকে আসতেই দিতেন না, তাহলে এর মাঝে ওনার ছেলে রাইহান এলো কি করে? আমাকে কল্পনার জগৎ থেকে বার করে এনে বললেন, তোমার হয়তো মনে নেই, আর না থাকারই কথা। অনেকদিন তোমাদের বাসায় যাওয়া হয় না। আমি ওনার দিকে তাকিয়ে মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, আমাদের বাসায় যাবেন, আম্মু খুশি হবে। আচ্ছা, আমি এখন আসি আন্টি, আমার দেরি হচ্ছে। আমি যেতে নিলেই উনি আমার হাত ধরে বললেন, ওমা, একা যাবে নাকি? কেউ আসেনি তোমার সাথে? ওনার এমন কথা শুনে মনে হলো যে বলেই ফেলি যে আমি একা এসেছি, কারণ আরিশ ভাইয়া আর সানা তো আর আমাকে তাদের সাথে নিয়ে যাননি। আমি হাসতে হাসতে বললাম, জি না আন্টি, আমি একাই এসেছি। উনি এবার আমার হাতটা আরো শক্তপোক্ত করে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা তাহলে চলো, আমিও তোমার সাথে শপিংয়ে যাই, তারপর তোমার সাথে তোমার আম্মুর সাথে দেখা করে আসব। ওনার কথা শুনে আমি বুঝে উঠতে পারলাম না যে আমি নিজেই বিপদ ঘিরে টেনে আনলাম নাকি বিপদ নিজেই আমার ঘাড়ে এসে চাপল। তাছাড়া শপিং করার মতো কানাকড়িও আমার কাছে নেই।
আমি কিন্তু করলেও উনি শুনবেন না তা আমি ভালোই বুঝতে পেরেছি। অতঃপর ওনার সাথে যাওয়া ছাড়া আর উপায় দেখলাম না। বাধ্য হয়ে ওনার সাথে মলের ভিতর ঢুকলাম। ওনার এক হাত জুড়ে ইতিমধ্যেই জামাকাপড়ের ব্যাগে পরিপূর্ণ আর এক হাত দিয়ে আমার বাম হাতটা ঝাপটে ধরে আছেন যেন আমি জেলের আসামি, উনি হাত ছাড়লেই আমি পালিয়ে যাব। থার্ড ফ্লোরে গেলাম আমি, সেখানে লেডিস ক্লোথের বেস্ট কালেকশন। কিছু কেনার জন্য না, আরিশ ভাইয়া আর সানকে খোঁজার জন্য। এদিক ওদিক জামাকাপড় দেখার ভান করছি আর ওনাদেরকে খোঁজার চেষ্টা করছি। উনি এখনো আমার হাত ছাড়েননি। আমি এটা পছন্দ না ওটা পছন্দ না বলে কোনো রকম সময় পার করার চেষ্টা করছি, কিন্তু উনি সোনার বান্দা না, উনি না পেরে বলেই উঠলেন, আরে কিছু তো একটা নাও, অত সুন্দর সব জামাগুলো তোমার একটাও পছন্দ হচ্ছে না? আমি বুঝলাম উনি খানিকটা হলেও ব্যথিত আম্মুর সাথে দেখা কথার জন্য। আমি কিছু পছন্দ করছি না দেখে উনি নিজেই একটা জামা আমার গায়ের মাপ নিয়ে বললেন, বাহ, এটা তোমাকে বেশ মানাচ্ছে, তুমি এটা নাও। আমি না করব, কিন্তু উনি শুনলেন না। আমার হাত ধরে কাউন্টারের কাছে নিয়ে গেলেন। এতটা সময়ে আরিশ ভাইয়া আর সানাকে একটিবারের জন্য দেখলাম না আমি একা থাকলে বোধহয় এতক্ষণে তাদের হদিশ লাগাতে পারতাম। কাউন্টারে গিয়ে আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগল, কারণ আমার কাছে টাকা নেই। জামাটার দাম ৪,৫০০। আমি ব্যাগ থেকে টাকা বার করার ভান করতে নিলেই আন্টি বললেন, আরে দূর বোকা মেয়ে, তোমাকে টাকা দিতে কে বলেছে? আমি দিচ্ছি। তোমার আঙ্কেলের কার্ড আছে না? আর কি চাই? বিয়ের জামাইয়ের কার্ডটা দখলে নিতে পারলেই কেল্লা ফতে। তোমাকেও বলে রাখলাম কথাটা। এতক্ষণ পর আন্টিটাকে আমার বেশ কিউট মনে হতে লাগল। আমি হেসে ফেললাম ওনার এমন কথাতে। উনি আমাকে নিয়ে বাইরে এলেন, হয়তো রিকশা ধরবেন কারণ ওনার বাড়ি মিরপুরের কাছেই। আমি বাইরে যেতেই দেখলাম আরিশ ভাইয়া আর সানা গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমাকে আন্টির সাথে দেখে উনি ভ্রু কোঁচকালেন। আন্টিকে ইশারা করে বললাম, আন্টি, উনি আমার ভাইয়া, আমাকে নিতে এসেছেন মেবি। আপনি আমাদের সাথেই চলুন। আমি ভাবলাম উনি কিন্তু করবেন, কিন্তু উনি কিছু বললেন না, সহজেই রাজি হয়ে গেলেন। আমি আরিশ ভাইয়ার সামনে যেতেই দেখলাম উনি রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আছেন। আন্টিটা তার চোখের সানগ্লাস মাথায় তুলে বললেন, তুমি তো আরুর ভাইয়া, তাই তো? আরিশ ভাইয়া একবার আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে তারপর ওনাকে মৌন স্বরে বললেন, হমম। উনি আমাকে চমকে দিয়ে বললেন, আরুর মা আমার ফ্রেন্ড। আরুকে আমার ভীষণ ভালো লাগে। তা বোনের বিয়ে দেবে না? ওনার কথা শুনে আমি ছ্যাতো করে ওনার হাতটা ছেড়ে আরিশ ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালাম, যাতে উনি কিছুটা হলেও আন্দাজ করতে পারেন যে আমরা বিবাহিত। এমনিতেই সকালে সেই ঘটনার পর থেকে উনি রেগে আছেন। তবে আমাকে আকাশে ছুঁড়ে আরিশ ভাইয়া আন্টিকে বললেন, ভালো একটা উকিল খোঁজেন যে ভালো ঝগড়া করতে পারে, নিশ্চয়ই বিয়ে দেব। কথাটা বলে দরজা খুলে দিয়ে আমাকে ইশারায় উঠতে বললেন। আমার হাত কাঁপছে। উনি এসব কি বললেন যে ডক্টর পেলে আমার বিয়ে দেবেন? উনি যে রেগে আছেন তা বুঝতে বাকি নেই। সানা পিটপিট করে হাসছে। আন্টি গাড়িতে উঠে বললেন, কিন্তু আমার ছেলে তো বিজনেস করে। আরিশ ভাইয়া শুধু বললেন, বলুন ওকালতি শিখতে। আমি দমে গেলাম নিমেষেই। সাথে সবাই চুপ। আমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আরিশ ভাইয়া বাসার দিকে গটগট করে হাঁটতে লাগলেন। আন্টি আর সানা পিছন পিছন আসছেন। শপিংয়ের পর এমনিতে উনি আম্মুর সাথে আমাকে দেখা করতে আনতেন, সেটা আমি জানতাম, কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে যাবে আমি সত্যিই ভাবিনি। আন্টি আম্মুকে দেখে খুশিতে গদগদ হয়ে গেল। আমি আর সেখানে নেই। আমি সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম আর শুনলাম যে আম্মু আরিশ ভাইয়াকে দেখিয়ে বলছেন, ওটা আরিশ, আমাদের জামাই।
কালকে ওদের বিয়ে হয়েছে। আন্টির মুখের রিয়েকশন দেখার সময় এই মুহূর্তে আমার কাছে নেই। আমি দৌড়ে রুমের দিকে ছুটলাম আর দেখলাম আরিশ ভাইয়াও আমার পিছন পিছন আসছেন। আমি রুমে ঢুকে দরজা দিতে নিলেই উনি তার আগেই ঢুকে রুমের দরজা দিয়ে দিলেন। উনি দরজায় হেলান দিয়ে হাতে হাত ভাঁজ করে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার এই দৃষ্টি বোঝার ক্ষমতা আমার নেই। তবে আজ আমার কি হবে আমার জানা নেই। চলবে।